তাহলে স্বাভাবিকভাবেই তার ওষুধের দাম বাড়াতে হবে। আজকের যে আমরা দেখছি ওষুধের দাম সাংঘাতিকভাবে বেশি, তার পিছনে কিন্তু বিজেপির ইলেকট্রাল বন্ডের মাধ্যমেই তোলাবাজি। শুধু তাই নয়, ওষুধের গুণগত মান, যে মেডিসিন, যে ওষুধ আপনাদের জীবন বাঁচায়, আমাদের জীবন বাঁচায়, সেই ওষুধের একটা গুণগত মান, সেই গুণগত মান নিরীক্ষণ করে আমাদের ভারতবর্ষের একটা মেডিকেল সংস্থা, সেখানেও কিন্তু তারা কম্প্রোমাইজ করেছে। এই রকম একটা দুর্বিষহ পরিস্থিতিতে আমাদের কিন্তু দেশ এগিয়ে চলেছে, যেখানে সাধারণ মানুষের জীবন হচ্ছে মূল্যহীন। আমাদের অন্নদাতা যারা কৃষক, যারা জমিতে অন্ন ফলায় এবং সারা ভারতবাসীর মুখে অন্ন তুলে দেয়, তারা আমরা দেখেছি দীর্ঘ কিছু বছর আগে তারা কৃষকের সেই কালা আইনের বিরুদ্ধে আন্দোলন করে। আপনি ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন দেখতে পাবেন না যেখানে সাধারণ মানুষ কৃষক আন্দোলন করছে আর কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রীয় ফ্যাসিবাদী শক্তি তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, তাদের কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, তাদের রাস্তা আটকে দেওয়া হচ্ছে। এই রকম যখন চলতে থাকে দীর্ঘ আন্দোলন, 800 কৃষকের শহীদের বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী একদিন সন্ধেবেলায় এলেন আর কৃষক আইনটাকে তুলে নিলেন, কিন্তু সেই কৃষক আইন প্রত্যাহার হয়েছে, মনে রাখবেন, সাধারণ 800 কৃষকের জীবনের বিনিময়ে। আপনি প্রশ্ন করুন সরকারের কাছে, যে ডিমনিটাইজেশন, যে নোটবন্দির জন্য সাধারণ মানুষের জীবনের নাকাল পরিস্থিতি হয়েছিল, পরিবারের তার মেয়ের বিয়ে দিতে পারেনি, ব্যাংক থেকে টাকা থাকা সত্ত্বেও তুলতে পারেনি, এবং সেই নোটবন্দির সময়ে সারা ভারতবর্ষের বুকে 150 জন শহীদ হয়েছিল। সেই নোটবন্দির সুফল সম্বন্ধে একবার আপনার কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করবেন, কি সুফল হয়েছিল? কালো টাকা কোথায় গেল? নোটবন্দির মাধ্যমে উনি বলেছিলেন ভারতবর্ষের মাটিতে কোনো কালো টাকা থাকবে না, নোটবন্দি হলে সন্ত্রাসবাদ খতম হয়ে যাবে। কিন্তু তারপরে পরেই দেখেছি পুলওয়ামাতেও 80টি তরতাজা প্রাণ RDX হামলায় হত হয়, এবং সেইটাকে বাহানা করে 2019-এর নির্বাচনের বৈতরণী উনি পার করেন। তৎকালীন জম্মু কাশ্মীরের গভর্নর, উনি উনাদের দলের লোকই ছিলেন সত্যপাল মালিক। সত্যপাল মালিক যখন বেরিয়ে এসে উনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি নজর ঠিকঠাক থাকতো তাহলে এই 80 জন তরতাজা প্রাণ জওয়ান কিন্তু এই ভারতবর্ষের বুকে শহীদ হতো না। পুলওয়ামার শহীদের তদন্ত এখনো হয়নি। আমার আপনার ঘরের সন্তানরা কিন্তু জওয়ান এবং সেনার চাকরি করে, তাদের প্রাণের বিনিময়ে তারা বৈতরণী 2019-এর পার করেছিল, তার তদন্ত কিন্তু এখনো হয়ে ওঠেনি। সেই সত্যপাল মালিক বারবার দাবি করছেন কেন্দ্রীয় সরকারের অনীহা, কেন্দ্রীয় সরকারের নজরদারির অভাবের দরুন আমাদের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানরা সেই দিন শহীদ হয়েছিল, তার তদন্ত কিন্তু এখনো হয়নি। সন্ত্রাসবাদ খতম হয়নি। আমাদের চোখে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং ফেসবুক ইউনিভার্সিটির মাধ্যমে আপনার কাছে ভুল তথ্য প্রতিদিন পৌঁছে দেওয়া হচ্ছে এবং বিভেদের মানসিকতাটাকে জাগিয়ে তোলা হচ্ছে এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক সচেতন মানুষ, এই গ্রামের এই এলাকার রাজনৈতিক সচেতন মানুষ সঠিকভাবে বোঝেন যে কোন সরকার সাধারণ প্রান্তিক মানুষের পক্ষে আছে আর কোন সরকার পোষিত কর্পোরেটের পক্ষে আছে। আজকে ভারতবর্ষের বুকে রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোর সমস্ত বিলগ্নীকরণ করা হচ্ছে। আপনি যদি আজকে ট্রেনের একটা রিজার্ভেশন ভাড়া কাটতে যান, দেখতে পাবেন 2014-র আগে যে ভাড়া ছিল 50 টাকা, আজকে তার মূল্য দাঁড়িয়েছে প্রায় 500 টাকা। অর্থাৎ শুধু রেল নয়, রেল থেকে শুরু করে সমস্ত জিনিসের কিন্তু হু করে দাম বৃদ্ধি ঘটেছে, এবং হু করে দাম বৃদ্ধি ঘটার ফলে সমস্যায় পড়েছে ভারতবর্ষের মধ্যবিত্ত সম্প্রদায়, ভারতবর্ষের নিম্নবিত্ত সম্প্রদায়, অন্তর্দয় সম্প্রদায়। করোনা চলাকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে যখন মিনিমাম খাবারের ব্যবস্থা নেই, আজকে ভারতবর্ষের বুকে +20 কোটির অধিক মানুষ না খেয়ে কিন্তু রাত্রে ঘুমাতে যায়। এর ভাবনা কিন্তু মাননীয় নরেন্দ্র মোদী মশাই কোনোদিন ভাবেন না। 2014 সালের পর আজকে 2024, সারা বিশ্বের বিভিন্ন তালিকার নিরিখে যদি আপনি দেখেন, ফ্রিডম অফ স্পিচ, স্বাধীন ভারতবর্ষের স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
আজকে অবাক হবেন, ভারতীয় পার্লামেন্টে যে পিপল অফ হাউসের ইলেকশন হতে যাচ্ছে, যে জনগণের নির্বাচন হতে চলে যাচ্ছে, সেই গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে গণতন্ত্রের বিরোধী পক্ষ, বড় গণতন্ত্রের সংখ্যালঘু পক্ষ, তাদের কথাকে গুরুত্ব দেওয়া। পার্লামেন্ট হাউস, যাকে আমরা বলি গণতন্ত্রের মন্দির, গণতন্ত্রের মসজিদ, সেই মসজিদ এবং সেই মন্দিরে, সেই গির্জায় 146 জন বিরোধী সাংসদকে বিভিন্ন অজুহাতে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং বিরোধী আওয়াজটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে মনে রাখবেন, যদি ভারতবর্ষের এই সরকারের পরিবর্তন না হয়, আগামী দিনে আপনার হয়ে কথা বলার কোনো মানুষ থাকবে না, আপনার কোনো আন্দোলনের অধিকার থাকবে না, সমস্ত ধরনের অধিকার আপনার কাছে কেড়ে নেওয়া হবে। আজকে ভাবুন, যে সমস্ত অ্যাথলেটস সারা বিশ্বের বুকে বিভিন্ন প্রতিযোগিতায় দেশকে সম্মানিত করে, স্বর্ণপদক, রৌপ্য পদক, বিভিন্ন পদক এনে আমাদের দেশের সম্মানকে, সে দেশ গৌরবকে বাড়িয়ে দেয়, সেই সমস্ত কৃতি সন্তানরা যখন রাস্তায় ধর্নায় বসে, ব্রিজভূষণ নামক একজন সাংসদ বিজেপির, যার চেয়ারম্যানের অধীনস্থে যারা যখন অভিযোগ করে তাদেরকে হ্যারেস করার, সেক্সুয়ালি হ্যারেস করার এবং শ্লীলতাহানির অভিযোগ করে, এই সরকার কিন্তু কর্ণপাত করে না। সেই সমস্ত গৌরব সৃষ্টিকারী অ্যাথলেটসরা ভারতবর্ষের বুকে রাস্তায় কিন্তু ধর্ণা দেয় এই সরকারের বিরুদ্ধে, সরকার কিন্তু কর্ণপাত করে না। এটা মনে রাখবেন, আজকে স্বৈরাচারী শক্তি যদি আপনার বাড়িতে কোনোদিন প্রবেশ করে, আপনার পরিবারের মধ্যে স্বৈরাচারীর হাত যদি প্রবেশ করে, আপনার গ্রামের মধ্যে, আপনার পাড়ার মধ্যে স্বৈরাচারীর হাত যদি প্রবেশ করে, মনে রাখবেন সেই দিন আপনার হয়ে কথা বলার কেউ থাকবে না। অতএব আজকে কিন্তু এই প্রান্তিক মানুষ, গ্রাম বাংলার প্রান্তিক মানুষ, সারা ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত মানুষ, সেই মধ্যবিত্ত মানুষের হয়ে কিন্তু কর্পোরেটের দালাল মিডিয়াও আপনার হয়ে কথা বলবে না। অতএব আগামী যে নির্বাচন, সেই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচন ভারতবর্ষের গণতন্ত্রকে টিকিয়ে রাখবে, ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে টিকিয়ে রাখবে, ভারতবর্ষের পবিত্র আত্মা, এই পবিত্র মাটির যে পবিত্র আত্মা, যে পবিত্র মাটির জয়গান করেছিলেন আজ থেকে 132 বছর আগে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে, সেই পবিত্র মাটিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে, গণতান্ত্রিক কাঠামোগুলোকে ঠিক রাখতে হবে। আপনারা দেখছেন, কেউ যদি বিজেপির বিরুদ্ধে কিছু বলে, তার বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হয়, তার বাড়িতে সিবিআই পাঠিয়ে দেওয়া হয়, তার দুদিন পরেই সে যখন বিজেপি দলে যোগদান করে, ওয়াশিং মেশিনের মতো সে যেন পবিত্র হয়ে যায়। এই বিজেপি নামক ওয়াশিং মেশিন থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার চোখে যেটা দেখানো হচ্ছে সেটা সত্য নয়, সেই সত্যকে বিশ্লেষণ করার যোগ্যতা রাখুন। আপনি মনে রাখবেন, কিছুদিন 2019-এর আগে 370 দিয়ে অনেক বাড়াবাড়ি কথা বলেছিল। 370 দিয়ে যে কাশ্মীরে জমি, 370 ধারাটা কি? 370-এর দুটি ধারা, এ এবং বি, যে উপধারায় যে কাশ্মীরের যারা জমি কেনার অধিকার ছিল না, যেমন কাশ্মীরিরাই জমি কিনবে, সেই ধারাটা তোলা হয়েছে। তার বদলে কি দেওয়া হয়েছে জানেন? ওই কাশ্মীরে জমি কেনার অধিকার দেওয়া হয়েছে কাদের জন্য? আদানি আম্বানির কর্পোরেটদের জন্য, যারা প্রতিনিয়ত আপনাকে আমাকে শোষণ করছে সরকারি নামক একটা মেশিনের মাধ্যমে। এবং তারা সেখানে কিছুদিন আগে একজন সমাজসেবী ফুং ওয়াংসু, যে ভারতীয় জওয়ানদের জন্য ছাউনি বানিয়ে সারা বিশ্ববাসীকে তাক লাগিয়েছিল, সে কিন্তু প্রায় 20 দিন অনশন করেছিল এই সরকারের বিরুদ্ধে, যে লাদাখ অঞ্চলে খনিজ সম্পদ অবাধভাবে আদানি গোষ্ঠীকে দেওয়ার জন্য সেখানে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। মানুষের বাসযোগ্য পরিবেশ যদি না থাকে, মানুষ বাঁচতে পারে না। তাহলে এই সরকার যা কিছু করেছে ধর্মীয় মোড়কের আড়ালে, সেই কর্পোরেট দালাল সরকার পোষিত কিছু নির্দিষ্ট কর্পোরেটের এগেনস্টে। আমরা পুঁজিবাদের বিরুদ্ধে নয়, কিন্তু মনে রাখবেন, আজকে কিছু ব্যাপারে যখন আদানি গোষ্ঠীর এগেনস্টে অন্য কোনো শিল্প গোষ্ঠী টেন্ডার দেয়, তার বাড়িতে তার পরের দিন ইডি চলে যায়। এইরকম একটা স্বৈরাচারী ফ্যাসিবাদের
যুগে আমরা বাস করছি। যদি আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, ভারতবর্ষকে যদি ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের পবিত্রতাকে যদি ফিরিয়ে দিতে হয়, তাহলে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোগুলোকে যদি ফিরিয়ে দিতে হয়, তাহলে ভারতবর্ষকে গণতন্ত্রকে বাঁচাতে আগামী 2024 13ই মে নির্বাচনের রেজাল্ট এবং 4ই জুন নির্বাচনের ফলাফল নির্দিষ্ট করবে আগামী দিনের দেশের ভবিষ্যৎ। আগামী দিনের আপনার অধিকার ক্ষুণ্ণ থাকবে কিনা। আপনার অধিকার, আপনি অবাক হবেন। আপনারা পড়াশোনা করেন, আপনারা আবার আপনাদের সামনে চোখের সামনে ইন্টারনেট আছে, গুগলে সার্চ করে দেখবেন ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম হলো ভারতবর্ষের 84% শিক্ষিত মানুষ বেকার। মিছিল আসছে আজকের নির্বাচনী জনসভাকে সফল করে তোলার লক্ষ্যে। যে আগামী তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বুথ থেকে আগত তৃণমূল কংগ্রেসের সমর্থককে আমরা কুর্দিশ জানাই, ধন্যবাদ জানাই। প্রত্যেককেই বলবো যে মঞ্চের সামনে যে আসনের ব্যবস্থা করা হয়েছে, আপনারা কিন্তু সেই আসনে আসন গ্রহণ করুন।